বাবা, জানো, মার কাছে রোজ একটা আঙ্কেল আসে দেখা করতে। কালও এসেছিল। ওই আঙ্কেল খুব ভালো, একেবারে তোমার মতো। মার কপালে একটা পাপ্পাও দিয়েছে কাল। আর মাকে বলেছে কি জানো, তাকে নিয়ে সুইজারল্যান্ড চলে যাবে রোজার ঈদের পর। আমাকেও নাকি সাথে করে নিবে। আমি কিন্তু তোমাকে ছেড়ে ওদের সাথে যাব না বাবা। কথাটা বলছিল আমার ৩ বছরের মেয়ে মানহা। শুনে আমার কান গরম হয়ে গেল, চোখ কেমন জ্বলতে শুরু করলো, সারা শরীর কেন জানি হঠাৎ করে থরথর করে কাঁপছে। কি বলছে এসব মানহা? আমি দ্রুত হাঁটু গেড়ে বসে মানহার দুগালে দু হাতে নরম করে চেপে ধরি। তারপর বলি, মানহা, তুমি মিথ্যে বলছো তাই না? মানহা তখন বড়দের মতো করে রাগ দেখিয়ে বলে, আমি কখনো মিথ্যে বলি না। মিথ্যে বললে আল্লাহ জিভ কেটে ফেলবেন ধারালো কাঁচি দিয়ে। তুমিই তো শিখিয়েছো বাবা। তুমি বলনি আল্লাহ মিথ্যেবাদীদের একদম পছন্দ করেন না? ছোট্ট একটা মেয়ের কথা শুনে আমার ভেতরটা হো হো করে কেঁদে ওঠে। তবে আমার কন্যা মানহা ভুল কিছু বলছে না, সব সত্যি। আমার স্ত্রী নীলা আমায় ঠকাচ্ছ, অথচ আমি এর কিছুই জানি না। আমি মানহাকে বুকের কাছে টেনে নিই। তারপর বলি, মানহা, ওই আঙ্কেলটা কখন আসে মা? তখন মানহা বলে, তুমি তখন অফিসে থাকো আসরের আজানের পর। আমি মানহাকে কাছে টেনে আদর করি। তারপর বলি, আমার কাছে যে এসব বলেছ তা কিন্তু মাকে বলো না আবার। তোমার মা তো রাগী মেয়ে, সে এসব শুনলে রেগে গিয়ে তোমায় আর আমায় দুজনকেই মারবে। মানহা তখন আমার কানের কাছে ঠোঁট এনে ফিসফিস করে বলল, মা এখন ঘুমে, আমিও গিয়ে মার পাশে ঘুমিয়ে পড়ি বাবা, তাহলে আর মা কিছুই বুঝবে না। একটা ছোট্ট মেয়ে আমার, মাত্র ৩ বছর বয়স তার। এই অতটুকু মেয়ে অত কিছু বুঝে কিভাবে? কি সূক্ষ্ম জ্ঞান তার! এমন একটা লক্ষ্মী মেয়েকে রেখে কিভাবে নীলা এসব কার সাথে করে? আমার ভীষণ খারাপ লাগে, কান্না আসতে চায় বুকের পাঁজর ইছড়ে। আমি তবুও কান্নাকে প্রশ্রয় দেই না। পুরুষ মানুষের যে প্রকাশ্যে কখনো কাঁদতে নেই। এখন সকাল ৬টা বাজে। নীলা শরীর খারাপের অজুহাতে ঘুম থেকে ওঠেনি। হয়তোবা তার শরীর সত্যি সত্যি খারাপ, অথবা সে বাহানা করছে। সে যাই হোক, আজ আমি অফিস যাব ঠিক, কিন্তু আসরের আজানের ঠিক আগে আগে ফিরে আসব। আর ততক্ষণ বাসার কাছে মোড়ের চায়ের স্টলে বসে অপেক্ষা করব ওই লোকটার জন্য। দেখব কে এসে দেখা করে যায় নীলার সাথে। নীলার সাথে আমার বিয়ের ৬ বছর হয়েছে। এই ৬ বছরে কোনোদিন তার কাছ থেকে এমন কোনো আচরণ আমি পাইনি যেখানে তাকে সন্দেহ করা যায়। কিন্তু গত ১ সপ্তাহ যাবত ও জানি কেমন হয়ে গেছে। সেই দিন রাতে হঠাৎ তার কাছে যেতে চাইতেই ও আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এর আগে কখনো এমন হয়নি। পরদিন সকালবেলা অফিস যাওয়ার আগে ওকে বললাম, নীলা, তোমার কি হয়েছে বলো তো? গত রাতে এমন করলে কেন? এই একটা সামান্য কথায় তার সে কি ভাগ! একেবারে হো হো করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আমি চলে গেলেই ভালো হবে তোমার। এখান থেকে চলে যাব, আমি থাকবো না তোমার সাথে। কি অদ্ভুত ধরনের আচরণ! সত্যি বলতে আমি কিছুই বুঝতে পারছিলাম না, শুধু চিন্তা করছিলাম, ভাবছিলাম কেন এমন করছে সে। আজ সকালে মানহা যখন আমার সাথে ঘুম থেকে উঠে গেল, তখন মানহা নিজেই বলল, বাবা চলো আমরা ছাদে যাই, সকাল দেখব। আমি তখন নীলাকেও ডাকলাম, বললাম, নীলা চলো ছাদে গিয়ে সকাল হওয়া দেখি। নীলা তখন ঘুম জড়ানো গলায় বলল, আমার শরীর খারাপ লাগছে, তুমি যাও তো মানহাকে নিয়ে, ডিস্টার্ব করো না প্লিজ। আমি আর কথা বাড়ালাম না। তখন মানহাকে কোলে করে নিয়ে সোজা ছাদের উপর উঠে গেলাম। তারপর গিয়ে দাঁড়ালাম নীলার গোলাপ বাগানের কাছে। মানহা ওখানে দাঁড়িয়েই এসব বলল আমার কাছে। অফিসে যেতে হয় সকাল ৯টায়। নীলা আজ উঠবে বলে মনে হয় না। রান্নার কাজ আমাকেই করতে হবে। ভাগ্যিস ইন্টারমিডিয়েটে পড়ার সময় মেসে ছিলাম ২ বছর। তখন মাঝে মধ্যে বউ আসতো না। মাসের ৪-৫ দিন আমরা বন্ধুরাই মিলে রান্না করতাম। প্রথমে ডিম ভাজে আর আলু ভর্তা করাটা শিখেছিলাম, তারপর আস্তে আস্তে সবকিছুই শিখে ফেলেছি। ইন্টারমিডিয়েট জীবন শেষ হয়েছে বহু বছর আগে, প্রায় ১২ বছর। এরপর আর রান্নার ধারে কাছেও যায়নি, যাওয়ার প্রয়োজনও পড়েনি। কিন্তু আজ যেতে হচ্ছে। আমি না হয় কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে ফেলতে পারবো, কিন্তু মানহার তো খেতে হবে, ওর জন্য স্যুপ করতে হবে। নীলাও তো ঘুম থেকে উঠে খেতে চাইবে। রান্নাবান্না শেষ করে মানহাকে স্যুপ খাইয়ে দিলাম। নীলা তখনও বিছানা থেকে নামেনি, ঘুমাচ্ছে। অনেক দিন পর এই বাসায় একা একাই খেতে হলো আমার। খাওয়া শেষ করে জামা প্যান্ট পরে অফিসের উদ্দেশ্যে বের হলাম, কিন্তু বাসার গেট পেরিয়েই সিদ্ধান্ত নিলাম আজ অফিসে যাব না। এই দুপুরের কাঠফাটা রোদে এলোমেলোভাবে ঘুরব। ঘুরতে ঘুরতে যখন প্রচণ্ড তৃষ্ণা পেয়ে যাবে, তখন যাব একটা রেস্টুরেন্টে, বলবো ১ গ্লাস ঠান্ডা পানি দিতে। সেই ঠান্ডা পানি আমি মুখের কাছে নিব, কিন্তু পান করব না। নিজেকে নিজেই কষ্ট দিব। এটাই আজ আমার জন্য একটা গেম। এই গেমে আমাকে জিততে হবে, জিততেই হবে। কষ্ট সহ্য করার ক্ষমতা আমায় অর্জন করতেই হবে। গেমে হেরে গিয়েছি আমি।
তেষ্টায় মনে হয়েছিল মরে যাব আমি। আর ওয়েটার এনে দিয়েছিল তখন বরফের কুচি দেয়া ঠান্ডা পানি। পানি দেখে সব ভুলে গিয়েছিলাম আমি। ঢক ঢক করে গ্লাসের পর গ্লাস পানি খেয়ে ফেললাম। আসরের আজানের সময় ঘনিয়ে এসেছে। আমি এবার গিয়ে চুপচাপ বসে পড়লাম মোড়ের মতিমিয়া চায়ের স্টলে। ওখান থেকে স্পষ্ট দেখা যায় আমাদের বাসার সামনের গেট। গেট দিয়ে কেউ ভেতরে ঢুকলেই স্পষ্ট দেখা যাবে। আর তখনই আমি পেছন পেছন যাব। গিয়ে যদি ওদেরকে অন্তরঙ্গ অবস্থায় দেখি তবে আমি কিছুই বলবো না, একটা টু শব্দ পর্যন্ত করব না। ওই লোকটাকে সুন্দর মতো বলবো চলে যেতে। তারপর নীলার সাথে কথা বলবো আমি। নীলাকে শুধু একটি প্রশ্ন জিজ্ঞেস করব, কেন ঠকালে আমাদের? কি দোষ ছিল আমার ৩ বছরের মেয়ে মানহা আর আমার? আসরের আজন হয়ে গেছে। আমার শরীর কেমন কাঁপছে। ঘটনা এক্ষুনি ঘটবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, তাই হলো। আজানের ঠিক ৫ মিনিট পর একটা ফর্সা পাতলো দেহি ছেলে, যার পরনে মেরুন রঙা পাঞ্জাবি, সাদা পাজামা, সে ঢুকল গেট দিয়ে ভেতরে। আর তার ঠিক ৫ মিনিট পর আমি ঢুকলাম। ওরা ভেতর থেকে দরজা আটকে দিয়েছে। আমি দরজার কাছে কান পাতলাম। নীলার কণ্ঠ শুনতে পাচ্ছি। নীলা বলছে, তমাল, কেন ফিরে এলে তুমি বলো? কেন আমার ৬ বছরের সুন্দর একটা সংসার এলোমেলো করে দিলে? জবাব দাও। তমাল কাঁপা কাঁপা গলায় বলছে, আমি কিচ্ছু জানি না নীল। আমি শুধু এটা জানি যে তুমি আর কারণ নয়, শুধু আমার। শুধুই আমার। তুমি ওকে ডিভোর্স দিবে। ফাহাদের সাথে আর থাকবে না, বুঝলে? নীলা বলল, কিভাবে এটা করব বলো? ফাহাদ আমে ছাড়া থাকতে পারবে না। তমাল রাগের গলায় বলল, তার মানে তুমি এখন আমায় আর ভালোবাসো না, ফাহাদকে ভালোবেসে ফেলেছ। নীলা কেঁদে ফেলল। সে কাঁদতে কাঁদতে বলল, তমাল, আমি বুঝতে পারছি না কিছু, কিন্তু ওকে আমি ডিভোর্স দিতে পারবো না। তমাল বলল, তবে আমি মরব, সুইসাইড করব আজ রাতেই। নীলা আরও জোরে জোরে কাঁদছে। কাঁদতে কাঁদতে বলছে, না, এমন করবে না তুমি। তমাল, তুমি আমায় আরও ৩টা মাস সময় দাও, আমি একটু ভেবে দেখি। একটু চুমু খাওয়ার শব্দ হল। হয়তোবা তমাল নীলাকে অথবা নীলা তমালকে চুমু খেয়েছে। তারপর তমাল বলল, আমি তোমায় সময় দিচ্ছি, কিন্তু জবাব যেন একটাই হয়, তুমি শুধু আমার, ফাহাদের না। মাইন্ডেড, আমার সুইটি নীল। তারপর ওখানে আর আমি দাঁড়িয়ে থাকতে পারিনি। শরীর থরথর করে কাঁপছিল। রাগ উঠে যাচ্ছিল খুব। হয়তোবা ওখানে থাকলে নিজেকে সংবরণ করতে পারতাম না। খারাপ কিছু করে বসতাম রাগের বশে। তাই খারাপ কিছু যেন না ঘটে সেই জন্য খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে আসি আমি মতিমিয়ার চায়ের স্টলে। এসে বেঞ্চির উপর পা ঝুলিয়ে বসে একটা সিগারেট কিনে নেই। দেয়াশালায় দিয়ে সেই সিগারেট জ্বালাই, তারপর পাগলের মতো টানতে থাকি। কোনোদিন সিগারেট খাইনি আমি, এই প্রথম, জীবনের প্রথমবার। আমার হঠাৎ কি হয়ে গেল? আমি এমন পাগলামি করছি কেন? চলবে। গল্পের নাম সে ফিরে আসবেই। এটা গল্পের প্রথম পর্ব। গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিবেন। তাহলে আমি পরবর্তী পর্ব লিখব।